বৌমনি, দাদাভাই কোথায় আজ? আমার সাথে দেখা করেনি কেন? জানি না আহিয়া, তোমার দাদাভাই কাল রাতে রুমে আসেনি। সে কি তোকে নিয়ে তো ঘুরতে গিয়েছিল, তাহলে বাসায় আসেনি কেন? ইয়ানা কি বলবে, কি উত্তর দিবে? সে কি বলবে? দাদিমণি, তোমার নাতি আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে, যা আমার সারা জীবন মনে থাকবে। কি ভয়ঙ্কর সেই টর্চার সেল আর তার পরিবেশ, একসাথে ঝর্ণার ভয়ঙ্কর মৃত্যু। কখনো ভুলতে পারবো না সেই সারপ্রাইজের কথা। এখন সারপ্রাইজ নাম শুনলেই ভয় হয়, আবার কারোর মৃত্যু দেখতে নিয়ে যাবে। ইয়ানা নিজেকে সামলে বলে, আসলে দাদুমণি ওনার কিছু কাজ ছিল, তাই আমাকে বাসায় দিয়ে আবার চলে যায়। তুমি তো তোমার নাতিকে চেনো, কখনো বলে গিয়েছে কোথায় যাচ্ছে? আর না জিজ্ঞেস করলে বলবে। তা ঠিক। ইয়ানা রেশবের দিকে তাকিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? রেশব মাথা নিচু করে রেখেছিল। ইয়ানার কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভার্সিটি কেমন চলছে তোমার? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, এই তো ভাইয়া, কোনো রকম। ইনশাআল্লাহ কাল থেকে ভার্সিটি ক্লাস করব। এই 1 মাস আহান যেতে দেয়নি অসুস্থতার কারণে। আহান তোমাকে খুব ভালোবাসি না। আমি আহানকে যতটুকু দেখেছি, ও সব পাগলামি আর রাগ তোমাকে ঘিরে। তোমাকে ও সীমাহীন ভালোবাসে, কখনো ওর ভালোবাসাকে ছেড়ে যেও না। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, ভাইয়া। তাদের কথার মাঝে আহিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আহান ভাইয়া না হয় ভৌমনিকে ভালোবাসে। এখন তোমার বিয়েটা কবে খাবো ভাইয়া? তুমিও কাউকে বিয়ে করে তোমার বান্ধন। এসব লাজুক হাসি দিয়ে বলে, আগে এমন মেয়ে পাই যে আমার বন্ধানী হয়ে থাকতে চাই, ঠিক ইয়ানার মতো ভদ্র আর মিষ্টি একটা মেয়ে। রেশবের কথা শুনে আহিয়া আর ইয়ানা হেসে ওঠে। তাদের হাসির শব্দ কোনো একজনের কানে বাজতেই সে তাদের দিকে অগ্নি চোখে তাকায়, কিন্তু তাদের সেই ব্যক্তির দিকে খেয়াল নেই। তারা তাদের মতো কথা বলে যাচ্ছে। আনরেগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইচ্ছে করছে এই মেয়েকে ইচ্ছে মতো কয়েকটা থাপ্পড় দিতে, যতক্ষণ না জ্ঞান হারাচ্ছে। এই হাহা হিহি করার জন্য এই মেয়ে কাল বলেছে আমাকে আপনি ছুপেন না কেন। এই মেয়ে জানেন, ও কোনো ছেলের সাথে কথা বলে আমি সহ্য করতে পারি না, রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। যে আমি এক রাতের জন্য বাহিরে ছিলাম, অমনি শুরু করেছে তামাশা। আমি তো বাহিরে গিয়েছিলাম আমার কষ্ট অনুভব করানোর জন্য, কিন্তু এই মেয়ে তো দিব্যি হাসি খুশি আছে। তাহলে আমি কেন শুধু শুধু চিন্তা করব না আমি কোনো চিন্তা এই বেয়াদব মেয়ের জন্য। আহান এতটাই রেগে যায় যা ওর নিজের নিয়ন্ত্রণের বাহিরে। নিজের রাগকে কন্ট্রোলে আনার জন্য দেওয়ালে সজোরে ঘুষি মারে। দেওয়ালে ঘুষির ফলে বিকট আওয়াজের সৃষ্টি হয়। ইয়ানা তার এমন বিকট আওয়াজ পেয়ে সেখানে তাকায়। ইয়ানা তাকাতেই আহানকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। আহানের হাত থেকে অনর্গল চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। ইয়ানা তাড়াতাড়ি করে আহানের কাছে গিয়ে অধৈর্য গলায় বলে, দেখি হাতটা দিন। এত রাগ কেন আপনার? কিছু হলেই নিজেকে রক্তাক্ত করে ফেলেন। ইস, কিভাবে রক্ত পড়ছে, দেখি হাতটা। ইয়ানা হাত ধরতে আহান ঝাড়া মেরে ফেলে দেয়। এরপর ইয়ানার দিকে রেখে এক পলক তাকিয়ে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যায়। আর এইদিকে ইয়ানা হতাশ চোখে আহানের চার পানে চেয়ে থাকে। দাদা ভাই এভাবে রেগে গেল কেন বৌমনি? জানি না আহিয়া। ইয়ানা বুঝতে পেরেছে রাতের রাগ, আর আজ রেশবের সাথে কথা বলেছি, এই সব একসাথে নিজের উপর মিটিয়েছে। কিন্তু এটা তাদের বলার প্রয়োজন নেই। দাদুমণি অসুস্থ, শুধু শুধু চিন্তা করবে। ইয়ানা কারোর সাথে কোনো কথা না বলে সোজা বাগানে চলে যায়। প্রকৃতি হাওয়া গায়ে লাগলে হয়তো মনটা ভালো লাগবে। অনেকক্ষণ পর ইয়ানা বাগান থেকে রুমে যায়। মনটা এখন একটু ফুরফুরে লাগছে। ইয়ানা ভেবেছে হয়তো আহান চলে গিয়েছে, তাই সে আপন মনে গুনগুন করে গান গাইতে শুরু করে। না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথা। এই বুকে থেমে যাওয়া সেই গানে, জমে থাকা সেই অভিমানে, বৃষ্টি থামে না দুটি চোখে। অমন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না, আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না।
ইয়ানা গুনগুন করতে করতে সামনের দিকে তাকায়, দেখে আহান ল্যাপটপ নিয়ে বিভানে বসেছে। আহানকে দেখে ইয়ানা গান বন্ধ করে দেয়। সে নিজে বিছানায় বসে ফুল সাউন্ড দিয়ে গান লাগিয়ে দেয়। আহানের কানে গান আসতেই ইয়ানার দিকে কটমট চোখে তাকায়। ইয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে গান শুনতে থাকে। গান শোনা ইয়ানার আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আহানকে বিরক্ত করা। দেখি উনি কতক্ষণ আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে। ইয়ানা গানের স্পিড আরও বাড়িয়ে দেয়। আহানের ইচ্ছে করছে ইয়ানাকে মাথায় তুলে আছাড় মারতে। এখানে গুরুত্বপূর্ণ কাজ করছি আর এই মেয়ে মনের আনন্দে গান শুনছে। কিসের এত আনন্দ এই মেয়ের? একটু আগে গুনগুন করে গান গাইছিল আর এখন গান লাগিয়ে ফুর্তি করছে। আহান এবার ধমক দিয়ে বলে, সমস্যা কি তোমার দেখছো না? কাজ করছি। এত জোরে সাউন্ড দিয়েছো কেন ইডিয়েট? এত আনন্দ কিসের ওই রেশবের সাথে কথা বলে? অন্যদিন তো কখনো গান শুনতে দেখিনি। আর একবার যদি গানের শব্দ আসে তাহলে কি করব আমি নিজেও জানি না। মেজাজ এমনিতেও ভালো না। আহানের ঠান্ডা হুমকিতে ইয়ানা চুপসে যায়, কথা বলবে না, কিন্তু ধমক দেওয়া ছাড়বে না। ডেভিল একটা। ইয়ানা বিড়বিড় করতে করতে গান বন্ধ করে দেয়। ঠিক তখনই ওর মাথায় আরেকটি শয়তানি বুদ্ধি আসে। ইয়ানা হালকা কাশি দিয়ে মিছিমিছি মোবাইলের দিকে তাকিয়ে বলে, 1 বছরের সংসার এক নবদম্পতির। ছেলেটি মেয়েটাকে খুব ভালোবাসতো। একদিন কথা না বলে থাকতে পারতো না। হঠাৎ ছেলেটির মধ্যে মেয়েটি পরিবর্তন লক্ষ্য করে। ছেলেটি এখন আর মেয়েটির সাথে কথা বলে না। যেই ছেলে এক মুহূর্তে মেয়েটিকে ছাড়া থাকতে পারতো না, এখন সেই মেয়েটিকে কেয়ারও করে না। সেজন্য মেয়েটিও ছেলেটি থেকে নিজেকে আলাদা করে নেয়। এক রুমে থাকতো ঠিক, কিন্তু একজন আর একজনের সাথে কথা বলতো না। তাই মেয়েটি এখন নিজের স্বামীকে ছাড়া আরেকজনের প্রতি আসক্ত হয়ে পড়ে। নিজের স্বামীকে রেখে ওই ছেলের সাথে পালিয়ে যায়। এইদিকে মেয়েটির স্বামী বউয়ের শোকে পাগল হয়ে পাবনায় ভর্তি। আজকে বিকেলে তাজা খবর, খুলনা। আহান ইয়ানার প্রত্যেকটা কথা কর্ণে শ্রাবণ করেছেন। সে ভালোভাবেই বুঝতে পেরেছে এইগুলো আহানের উদ্দেশ্যে বলেছে। কিন্তু শেষে এসব কি বলছে? এমি কি এসব ভাবছে নাকি? এক রাতে বউ পাল্টে গিয়েছে? আহান রেখে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, ওই ছেলে বউয়ের জন্য পাগল হয়ে পাবনায় ভর্তি হয়েছে। আর আমার সাথে এমন ঘটলে আগে বউকে মেরে শেষ করব, তারপর যা খুশি হবে। আমার বউ যদি অন্য পুরুষের দিকে তাকায় ও পর্যন্ত, তাহলে চোখগুলো তুলে আগে নর্দমায় ফেলবো। সেখানে পরপুরুষকে মনে ধারণ করা তো বিলাসিতা। আর কোনো ছেলের সাথে যদি ভুলক্রমেও যায় তাহলে কি হবে বাকিটা আর আমার বউকে বোঝাতে হবে না। অগ্নি চৌধুরী নিজের জিনিস ধরে রাখতে ঠিক জানে। আহানের কথা শুনে ইয়ানা একটা মুচকি হাসি দেয়। ইয়ানা নিউজটা বানিয়ে বলল, আহানের রিয়াকশন দেখে ইয়ানা খুব হাসি পাচ্ছে। কথা বলবে না, কিন্তু থ্রেট দেওয়া বন্ধ করবে না। ইয়ানা শ্বাস ছেড়ে বলে, I never learned to forget anyone. Maybe I will love, or I will be silent. ইনায়া আর যাই করুক বেইমানি করতে শেখেনি। ইয়ানার কথার মাঝে দরজা ধাক্কা দেওয়ার শব্দ আসে। ইয়ানা আহানের দিকে এক পলক তাকিয়ে দরজা খুলে দেয়। বৌমনি, সোমু আপুই আর আরু আপুই এসেছে, সাথে রায়ান ভাইও এসেছে। ইয়ানার মুখে হাসি ফুটে ওঠে। ইয়ানার এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় নিচে। খুশিতে নাচতে ইচ্ছে করছে। ইয়ানা সুমু আর আরুকে গিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, তুই? এই তো আলহামদুলিল্লাহ। ইয়ানা, তুই এভাবে শুকিয়ে গিয়েছিস কেন? ভালো লাগে না তাই। আচ্ছা বাদ দে আয়াত, রুহানদেরও নিয়ে আসতে কতদিন ধরে দেখি না। তুই নাকি ভার্সিটিতে যাবি কাল থেকে, তাই তারা আসেনি। আমিও জানতাম না। আমাকে সকালে সুমু ফোন দিয়ে জানিয়েছে আসার জন্য। আমার বাসা তো কাছেই, তাই চলে আসলাম। আমাকে কি করার চোখে পড়ছে না, আমিও কিন্তু এসেছি। ইয়ানা হাসি দিয়ে বলে, ও ভাইয়া, ওদের সাথে কথা বলতে গিয়ে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, বউ নিয়ে ভালো আছি। আর কিছু জিজ্ঞাসা করবা না পরে? আহান এসে বলবে আমার বউয়ের সাথে এত কথা বলতে কে বলেছে তোকে?
তোমরা থাকো, আমি আহানের কাছে যাই। তোমাদের কাছে থাকলে আমার মাথা হ্যাং করবে। ইয়ানা রায়ানের কথা শুনে মুচকি হাসি দেয়। রায়ান আহানের কাছে চলে যায়। তোদের পুরো বাড়ি দেখার আমার খুব ইচ্ছে বোন। তাহলে চলো আপু, তোমাকে পুরো বাড়ি ঘুরে দেখাই। হ্যাঁ হ্যাঁ চলো, অন্য কোথাও নয়, শুধু বাগান দেখবো। ফুল খুব পছন্দ আমার। আরও চলে যায় আহিয়ার সাথে বাগানে। ওয়াও আহিয়া, তোমাদের বাগানে তো অনেক ফুল। তোমরা খুব ফুল পছন্দ করো তাই না? আহিয়া হাসি দিয়ে বলে, আসলে ফুল আব্বু খুব পছন্দ করতেন। এটা আব্বুর বাগান ছিল, কিন্তু কাজের চাপে আর বাগানে আসার সময় পায় না। এরপর থেকে দাদাভাই দেখাশোনা করা শুরু করে। দাদাভাইও গার্ডেন খুব পছন্দ করে। দাদাভাইয়ের বুদ্ধিতেই সমস্ত ফুল গাছ সাজানো হয়েছে। আচ্ছা তাই বলো। আরও কথা বলতে বলতে একটা প্রজাপতি দেখতে পাই। আহিয়া একটু দাঁড়াও, আমি আসছি। এরপর আরও প্রজাপতিটাকে পিছু করতে করতে গাড়ি পার্কিং এরিয়াতে চলে আসে। প্রজাপতিটাকে ধরতে যাবে, তখনই ওই শক্ত কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে। রেশব ফোনে কথা বলছিল গাড়িতে হেলান দিয়ে। কোনো মেয়েকে পড়ে যেতে দেখে তার কাছে এসে বলে, কি ম্যাডাম, সমতল জায়গায় কিভাবে পড়ে গেলেন? আরও রেশবের দিকে তাকে কিছুক্ষণ ধরে পায়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। রেশব আরুর কান্না শুনে নিজের কান চেপে ধরে। এটা গলা নাকি মাইক রে বাবা? পড়ে যাওয়ার পর কান্না করেনি, কিন্তু এখন কান্না করছে। কি মেয়ে রে বাবা, নির্ঘাত মাথায় সমস্যা আছে। আচ্ছা কান্না থামান, আমার হাতটা ধরে ওঠার চেষ্টা করুন। আরও রেশবের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে আর জোরে কান্না করে দেয়। আরে আজব তো, এভাবে বাচ্চাদের মতো কান্না করছেন কেন? বলছি তো আমার হাতটা ধরে ওঠার চেষ্টা করুন। ব্যথা লেগেছে বুঝতে পেরেছি, তাই বলে এভাবে কান্না করবেন? আপনাকে কে বলেছে আমি ব্যথার জন্য কান্না করছি? আমি তো এই প্রজাপতির জন্য কান্না করছি। এরপর আরও কোনো মতে উঠে যে পাথরের সাথে ওষ্টা খেয়েছে ওইটাকে হাতে তুলে বলে, বালের পাথর, তোর জন্য আমার শখের প্রজাপতি চলে গেল। তোকে আজ আমি মেরে শেষ করে ফেলবো। আরও হাত থেকে পাথরটাকে ফিক্কা মারতে যাবে, তখনই রেশব চিৎকার দিয়ে বলে, আস্তে আস্তে মিস, পাথর জড়ো বস্তু, ওদেরকে হাজার আছাড় দিলেও ও মরবে না, কারণ তাদেরকে এমনিতেও জীবন নেই। আগে এটা বলুন, আপনি এখানে কি করছেন? পাবনা থেকে ভুল করে চৌধুরী ফিলাই চলে এসেছেন কি? আরও এতক্ষণে রেশবের দিকে খেয়াল করে। একদম সাদা, বিদেশিদের মতো দেখতে, গালের চাপদারি, ফলে সৌন্দর্য আরও উপচে পড়ছে। উনি কি কোনো বিদেশি? সে যাই হোক, উনি আমাকে কি বলেছে, পাবনা থেকে এসেছে কিনা? উনি কি কোনোভাবে পাগল বলতে চাইছেন? না রে ধলা বিলাই, আমি পাবনা থেকে আসিনি। আমি আহান ভাইয়াদের বাসায় এসেছি, কারণ ইয়ানা আমার বেস্ট ফ্রেন্ড। আমার বাড়ি পাবনা নয়, ঢাকা। হোয়াট, ধলা বিলাই? হ্যাঁ ধলা বিলাই, এমনই তো দেখা যাচ্ছে। সে যাই হোক, আমি এখন আসি। আর আমাকে সাহায্য করতে আসার জন্য ধন্যবাদ। ওহ অরু আপু, তুমি এখানে? আর আমি সব জায়গায় খুঁজেছি। আইয়া রেশবকে দেখে বলে, আপু, তুমি ভাইয়ার সাথে কি করছো? তুমি ওনাকে চিনো? হ্যাঁ, আমার কাজিন। এতদিন বিদেশ ছিল, কয়েক মাস হয়েছে দেশে এসেছে। আচ্ছা, তাই তো বলি এত ধলা কেন? হ্যাঁ, ভাইয়ার আব্বু বিদেশি আর আম্মু বাংলাদেশি, তাই মিশ্রণ। রেশব তাদের কথা শুনে আহিয়াকে বলে, এই মেয়েকে পাবনায় ভর্তি করা, হাফ মেন্টাল মেয়ে একটা। আরও বড় বড় চোখে রেশবের দিকে তাকাই, কিন্তু রেশব আরও কিছু বলার আগেই চলে যায়। আরও রাগে ফুসফুস করতে থাকে। এরপর আহিয়ার সাথে ইয়ানার কাছে চলে যায়। বাগান দেখার আনন্দে ওদিকে চলে গিয়েছে এই ধলা বিয়েলাইয়ের জন্য। আরুর এই রাগান্বিত মুখ দেখে সুমু বলে, কি হলো, তুই এভাবে কালসাপের মতো ফুসফুস করছিস কেন? রেশব ভাইয়ার সাথে কথা কাটাকাটি হয়েছে, তাই ভাইয়া বলেছে আপুকে পাবনায় ভর্তি করাতে। আপু পাগল হয়ে গিয়েছে। ইয়ানা হাঁ করে তাকায় আরুর দিকে। কিরে, তুই ঝগড়ুটে জানতাম, তাই বলে সবার সাথে ঝগড়া করবি? আকাশ আর রুহানের কথা বাদ দিলাম, কিন্তু রেশব ভাইয়ার সাথে থাকতে গেলি কেন? ওই ছেলে আমাকে বলে পাগল। ও পাগল, ও 14 গোষ্ঠী পাগল, বদলোক একটা। হয়েছে মেরি মা, শান্ত হন আপনি। এইদিকে আহানের রুমে রায়ান আহানের সাথে কিছু অফিসিয়াল গুরুত্বপূর্ণ কথা শেষ করে। আমার মনে হয় না
রণবীর সামনাসামনি আসবে, কিন্তু যেখানে লুকিয়ে থাকুক না কেন ঠিক খুঁজে বের করব। আমিও একটু সময় দিচ্ছি জীবনটাকে আর একটু উপভোগ করার জন্য, কারণ কয়েকদিন পর ও রক্ত দিয়ে গোসল করব। যা খুশি করে নিক এই কয়েকদিনের ভিতর। তুই কি শিওর ও দেশে এসেছে? শিওর না হয়ে কি আমি এমনি লাফালাফি করছি ইডিয়েট? আরে ভাই, রাগ করছিস কেন? বাদ দে এসব কথা। আহান বিমান থেকে উঠতে গিয়ে আলমারির কাছে যেতেই রায়ানের অদ্ভুত কথা কানে বেজে ওঠে। ভাই আমার বাসর। আহান কপাল কুঁচকে বলে। কি তোর বাসর আরেকজনে নিয়ে নিয়েছে? রায়ান আহানের কথা শুনে ভরকে যায়। এরপর ও নিজেকে ধাতস্থ করে বলে, প্রেম করেছি অনেক দিন, তারপর বিয়ে করেছি। আমার বিছানার এক পাশে ঘুমাই আর আমার বউ বিছানার আরেক পাশে ঘুমাই। মাঝখান দিয়ে ক্রিকেট খেলার মাঠের মতো জায়গা ফাঁকা থাকে। একটা বুদ্ধি দে না ভাই, কি করব? আহান বিরক্তি নিয়ে বলে, তোর বউ তুই কি করবি আমি কি করে বলবো? গজব পড়ব যদি আমাকে সাহায্য না করিস। নিজে তো একদিনে আব্বা ডাক শুনে ফেলতি, তাহলে আমাকে সাহায্য করতে পারবি না কেন? আহান সিরিয়াস হয়ে বলে, সুমুকে সময় দে, ওর সাথে সব কিছু শেয়ার কর, দেখবি ও নিজেকে তোর সাথে হালকা মনে করবে, তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে। রায়ান ভাবুক হয়ে বলে, আমাকে যে বুদ্ধি দিয়েছিস তা নিজে পালন করেছিস? তোদের দেখে মনে হলো তোদের মধ্যে কিছু ঠিক নেই। আবার কি বলছিস? ধমকেছিস নাকি থাপ্পড় দিয়েছিস? তোর কেন মনে হলো আমি ওকে বকেছি? অন্য সময় হলে খুব হাসি খুশি থাকতে, আজ হাসার মাঝেও চোখগুলো ফোলা দেখাচ্ছে, মনে হচ্ছে প্রচুর কান্না করেছে। আহান রায়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। আহানের তাকানো দেখে রায়ান আমতা আমতা করে বলে, কি? তুই আমার বউয়ের দিকে এত গভীরে তাকিয়েছিস কেন? তোকে বলেছি ওকে পরখ করতে। আল্লাহর গজব পড়বে ভাই, এনা আমার বোনের মতো। আমি জাস্ট এমনি তাকিয়েছিলাম ভাইয়ের চোখ দিয়ে। আমার একটা ফুটফুটে বউ আছে, কয়েকদিন পর বাপও হয়ে যাব ইনশাল্লাহ। এমন কথা বলিস না, পরে বউ শুনলে জুতা পিটা করবি। তোর জুতা পিটা খাওয়ারই দরকার। আহানের কথা শুনে রায়ান চুপসে যায়। জীবনে কি পাপ করেছিল আহান তার বন্ধু হতে হলো? আবার যেমন তেমন বন্ধু না, আত্মার সম্পর্ক। অনেকদিন পর আজ ইউভি নিজের বাড়ি গিয়েছে। ইউভিকে দেখে তার বাবা ফায়েজ রহমান বলেন, ব্যবসার কি অবস্থা? আশা করি আমাকে নিরাশ করবে না। কখনো নিরাশ করেনি, ইনশাল্লাহ করবো না। এইদিকে এসে বসো, তোমার সাথে জরুরি কথা আছে। দেখো ইউভি, তুমি এখন বড় হয়েছো, এখন সময় হলো নিজের জীবন বুঝিয়ে নেওয়ার। তোমার মাকে যখন আমরা হারিয়েছি তখন তোমার বয়স ছিল 16 বছরে। তখন থেকে তোমাকে আগলে রেখে বড় করিয়েছি, ব্যবসার উদ্দেশ্যে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে আনিয়েছি। এখন আমি বার্ধক্য হয়ে পড়েছি, কতদিন বাঁচবো তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু মরে যাওয়ার আগে তোমার জীবনটাকে গুছিয়ে দিয়ে গেলেও শান্তি পাবো। বয়স মোটামুটি তোমার হয়েছে, তাই আমি চাই এখন বিয়েটা করে ফেলো। হ্যাঁ। ফায়েজ রহমানের কথা শুনে ইউভির চোখে রোয়ানার বাচ্চা চঞ্চল মুখশ্রী ভেসে ওঠে। ইউভি ছোট্ট করে উত্তর দেয়, এখন না, আরও পরে। কেন? আয়ান রায়হান তারা তো বিয়ে করে সংসার গুছিয়ে নিয়েছে, বাকি আছো তুমি, তাহলে তুমি করবে না কেন? হ্যাঁ, যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে বলতে পারো, আমি তো আর অমত করছি না, তাই না? ইউভি ফায়েজ রহমানের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। ও কি রোয়ানার কথা বলবে? সকল দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে ইউভি নিচু গলায় বলে, আসলে বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি। ফায়েজ রহমান একটু অবাক হলেন বটে। তার ছেলে তো মেয়েদের দিকে তাকায় না, কিন্তু হঠাৎ কাকে পছন্দ লেগে গেল। পছন্দ করো সেটা তো ভালো কথা, আমাকে আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। এখন মেয়ে কি দেশের না বিদেশি? বিদেশি হলে আমি কিন্তু মেনে নিব না, আগেই বলে দিলাম। হ্যাঁ, না বিদেশে না, বাংলাদেশি, আমাদের ঢাকার মেয়ে। তাহলে তো আরো ভালো। এবার মেয়ের ঠিকানা দাও, আমি প্রস্তাব পাঠাচ্ছি। ইউভির খুশি লাগলো, আমতা আমতা করে বলে, কিন্তু বাবা, মেয়ে বয়সে অনেক ছোট। সদ্য জন্ম নেওয়া বাচ্চা নিশ্চয় না। মেয়ে কিসে পড়ে শুনি? হ্যাঁ, ইউভি ঢোক গিলে বলে, এবার এসিসি দিবে। ফায়েজ রহমান নিজের ছেলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এত মেয়ে থাকতে কিনা হাঁটুর বয়সী মেয়ে পছন্দ করলো। তবুও বাবা হিসেবে ছেলের কথা মেনে নেওয়া উচিত, কারণ
উনি ইউভিকে খুব ভালোভাবে চিনে, ভুলভাল কাজ নিশ্চয়ই করবে না। উনি সবসময় নিজের ছেলের সাথে বন্ধুর মতো থেকেছে। ইউভিকে ঘিরেই তো ওনার সব। কি আর করার, পছন্দ যেহেতু করেই ফেলেছ, সেই কথা বলছো। আমার তো মনে হচ্ছে সঠিক বয়সে বিয়ে করলে তোমার এত বড় একটা মেয়ে থাকতো। যাকে সেসব কথা থাক, অ্যাড্রেস দাও, কাল ড্রাইভারকে নিয়ে বিয়ের কথা বলে আসবো। কিন্তু কথা হলো, তারা কি এত ছোট মেয়েকে বিয়ে দিবে? আইনে তো এটা নিষিদ্ধ। আর একটা কথা আছে বাবা। আবার কি বলবে? তোমার পছন্দ দেখে আমার মাথা এমনিতেই হ্যাং মেরে দিয়েছে। মেয়ে হলো ইয়ানার ছোট বোন। ফাইজ রহমান ইউভির দিকে বড় বড় চোখ করে তাকায়, এরপর বলে, তোরা কি বলতো? প্রথমত আহান ইয়ানাকে বিয়ে করেছে, এরপর রায়ান সুমাইয়াকে বিয়ে করেছে, আর এখন তুই ওর বোনকে বিয়ে করতে চাচ্ছিস? আরে তোরা কি পৃথিবীতে আর মেয়ে দেখতে পাসনি? ঘুরে ফিরে 3 বান্দরে তোদের বাড়িতেই নজর যায়। হ্যাঁ, কি করব, পছন্দ হয়ে গেছে। এখন ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। রুয়ানার আব্বুকে রাজি করানোর দায়িত্ব তোমার। আমি কিছু জানি না, তুমি আমার বাবা, আমার সব কাজ তোমাকেই করতে হবে। হ্যাঁ, কপাল পুড়েছে আমার। ছেলে পছন্দ করেছে হাঁটুর বয়সী একটা মেয়েকে, এখন বাপ হয়ে যাব মেয়ের বাপকে রাজি করাতে। বাবা হয়েছো আর এইটুকু কাজ করতে পারবে না? আমি জানি তুমি এখন অনেক স্ট্রং, পারবে বাবা, পারবে, ভয় পাবে না একদম। তুমি হলে ছেলের বাড়ির লোক, তুমি কোনো ভয় পাবে না। আর তুমি তো অনেক সুন্দর অভিনয় করতে পারো, তাদেরকে একটু তোমার অভিনয়টা দেখিয়ে দিও। ফায়াজ রহমান থমথমে মুখে বসে আছে, উনি খুব চিন্তায় আছেন, ছেলের পছন্দ নেই। সুমু তারা চলে গেছে অনেকক্ষণ হবে। ইয়ানা দাদুমণি আর আহিয়ার সাথে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসে। ইয়ানা রুমে এসে দেখে আহান ল্যাপটপ বুকের ওপর নিয়ে শুয়ে পড়েছে, হয়তো কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু উনি তো খাবার খাননি। ইয়ানা চুপি চুপি আহানের কাছে যায়, আহানের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতটা নিষ্পাপ দেখতে লাগছে, একদম ছোট বাচ্চাদের মতো, কিন্তু জেগে গেলেই হিংস্র হয়ে ওঠে। তখন জেগে থাকা অন্তরে নিজেদের লোকেদের ছাড়া আর কারোর জন্য মায়া নেই। ইয়ানার হঠাৎ করে আহানের হাতের কথা মনে পড়ে, হাতের দিকে তাকাতে দেখতে পায় রক্ত নেই, কিন্তু চামড়া এখনো ফেটে আছে। ইয়ানা একটা ফুস করে শ্বাস টানে, অড্রপ থেকে একটা মলম এনে অতি যত্নে আহানের হাতে লাগিয়ে দেয়। এরপর আহানের কপালে নিজের ঠোঁট ছোঁয়াতেই আহান চোখ মেলে তাকায়। আহানের ঠোঁটের কোণে লেগে আছে দুষ্টু হাসি। ইয়ানা আহানকে তাকিয়ে থাকতে দেখে ভরকে যায়। আহানের উপর থেকে উঠে আমতা আমতা করে বলে, আপনি ঘুমাননি? তাহলে এইভাবে আমার ঘুমানোর সুযোগ নাও প্রতিদিন। দেখো ইয়ানা, আমি এখনো ভার্জিন একটা ছেলে, দয়া করে আমার ভার্জিনিটি নষ্ট করো না। এমন কিছু হলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। এনার বিরক্তি নিয়ে আহানের দিকে তাকায়, এরপর দাঁত কটমট করে বলে, নাটক বন্ধ করুন, আপনি ভার্জিন তাই না? অসভ্য বেহায়া লোক, নিজেকে আসছে সাধু সাজাতে। আহান ভাবলেশীনভাবে বলে, আমার মতো পাপীকে স্পর্শ কেন করলে মিসেস? আমি তো তোমাকে করিনি, তুমি নিজে করেছো। উফ, আমার বউ যে এত অধৈর্য, আগে জানতাম না। আমাকে না দেখে থাকতে পারলে না বুঝি? এনা তার ছেলের হাসি দিয়ে বলে, আমি আপনার মতো হৃদয়হীন নই, কাউকে আঘাতপ্রাপ্ত দেখে বসে থাকবো। জানেন তো আমি অধৈর্য নই, শুধু নিজের দায়িত্ব পালন করছিলাম। স্বামীর যত খারাপ হোক, দিন শেষে স্বামী হয়, কারণ তার সাথে তো আর বিচ্ছেদ হয়নি, তাই অধৈর্য হইনি, শুধু দায়িত্ব পালন করছিলাম। সে আমার সাথে কথা না বলে থাকতে পারবে, কিন্তু আমি পারি না, কারণ ও তো আমাকে মন থেকে ভালোবাসেনি, কিন্তু আমি বাসি। সে ভালোবাসি শব্দটা একদিন ভুল করে বলে ফেলেছিল, কিন্তু ভালোবাসে না। আহান মনোযোগ দিয়ে ইয়ানার কথা শুনছে আর তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। নিজেই হতাশ এই মেয়ের চক্করে পড়ে। এই মেয়েই তো না করেছিল ওকে যাতে না স্পর্শ করে, তার সাথে কথা না বলে। আমি তো তাই করলাম, আর এখন সেটা নিয়েও ম্যাডামের অভিমান আর রাগ। এখন আমি যদি ওনাকে স্পর্শ করতাম তাহলে বলতো, কতটা জঘন্য আপনি আহান। আপনি শুধু আমার শরীরটাকে চান, আমাকে তো ভালোবাসেন না। না করা সত্ত্বেও আমাকে স্পর্শ করেছেন। আমার কথার কোনো দাম নেই আপনার কাছে। কি মেয়ে মানুষের বাবা, যেদিকেই যাই ওই দিক দিয়ে হৃদয়হীন হয়ে পড়ি। তাহলে করবোটা কি আমি?
নিজেকে নিজেই এখন চিনতে পারি না। ভাগ্য ভালো এখনও কান্নাকাটি শুরু করেনি। কখন কান্না শুরু করে দেয় আল্লাহ জানে। এই মেয়ের চোখে পানি তো আবার আমি সহ্য করতে পারি না। কলিজা কেঁপে ওঠে। আমার কি এক অবস্থা। আহান ইয়ানা কান্না করার আগে কথা পাল্টে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে, মানে সারপ্রাইজ আর কি। শুনতে চাও সেই গুড নিউজ? সারপ্রাইজের কথা শুনে এনার ভিতর ধুক করে ওঠে। বেসে ওঠে ঝর্ণার অবয়। কি নৃশংস অবস্থা ছিল ওর। এই সারপ্রাইজ জিনিসটা খুব খারাপ। ইয়ানার চোখে পানি চিকচিক করছে। আন ইয়ানার চোখে পানি দেখে আশ্বস্ত গলায় বলে, কি হলো সোনা, কান্না করছো কেন? ইয়ানা আহানের দিকে না তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি কোনো সারপ্রাইজ চাই না। আপনার কোনো সারপ্রাইজ আমার প্রয়োজন নেই। আপনার সারপ্রাইজ মানে হলো আমাকে নৃশংস মৃত্যুর সাক্ষাৎ বানানো। আন ইয়ানার কথার অর্থ বোঝার চেষ্টা করছে। কিছু সময় পর বোঝা যায় ইয়ানার না বলার কারণ। আহান ইয়ানার কাছে গিয়ে ইয়ানাকে নিজের বুকের সাথে জাপটে ধরে। বিগত 3 দিন ধরে এই মেয়ের বোকামির জন্য আহান ইয়ানাকে স্পর্শ করেনি। মনে হচ্ছে ভিতরটা খালি খালি লাগছে, আর আজ তা পূর্ণতা পেয়েছে। কিন্তু রাতে যখন ইয়ানা ঘুমিয়ে যেত তখন আহান ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে নিত, কিন্তু কেন জানি খালি খালি লাগতো। ইয়ানা শান্ত হয়ে আহানের শার্ট খামচে ধরে। আহান ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি যা ভাবছো তেমন কিছু না। রুয়ানার সাথে ইউভির বিয়ের কথা চলছে। কাল আঙ্কেল তোমাদের বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। এইটাই তোমাকে জানাতে চেয়েছিলাম। আহানের কথা শুনে ইয়ানা অবাক হয়ে তাকায়। পাগল হয়ে গিয়েছেন আপনি। রুনায়ার বিয়ের বয়স হয়েছে। ও এখনো সংসার কি জিনিস, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন সেটাই জানে না। আর আপনি বলছেন ওর বিয়ের কথা। আপনি ইউভি ভাইকে না করুন, যাতে না যায়। পারে না, শিখে যাবে। এখনই তো বলছে না স্ত্রী ধর্ম পালন করতে। কেন, তোমার কি ইউভিকে পছন্দ নয়? ইউভি ভাইয়া খুব ভালো একটা ছেলে। ওনার চেয়ে ভালো পাত্র আর কেউ হতেই পারে না। কিন্তু আমার বোনকে এখন বিয়ে দেবে না। কেন বুঝতে চাইছেন না? ও এখনো অবুঝ। কে বলেছে অবুঝ? রাস্তার এক বখাটের সাথে প্রেম করতে পারে সেই মেয়ে নাকি অবুঝ? ইয়ানা আহানের কথা শুনে তেতে ওঠে। নিজের লিমিটের মধ্যে থাকুন। একবার আমার বোনের ভিডিও দেখিয়ে আমাকে বিয়ে করেছেন, এখন আবার আরেক অপবাদ দিচ্ছেন। কি করেছে ও আপনাকে? কে বলেছে ওইটা তোমার বোনের ভিডিও ছিল? ওইটা তো এডিট করে শুধু মুখ লাগানো হয়েছে। উত্তেজনার ফলে তুমি এডিটকে বাস্তব ধরে নিয়েছো। রুয়ানা আমার কাছে আহিয়ার মতো। ওর ভিডিও করার মতো নিকৃষ্ট আমি নই। তোমাকে ব্ল্যাকমেইল করার জন্য একটা মাধ্যমের তো প্রয়োজন। আর আমি কোনো অপবাদ দিচ্ছি না। ওই ছেলের সাথে ওকে অনেক সময় কথা বলতে দেখেছি, পরে এসে আমি বুঝিয়েছি, তাই এখন আর কথা বলে না। ওই ছেলেটাকেও বুঝিয়ে দিয়ে এসেছি, তাই ও আর রুয়ানার সাথে কথা বলার চেষ্টা করে না। ওরা বাচ্চা মানুষ, ওদেরকে শরীরে আঘাত না করে 2-1টা ধমক দিলেই ভয় কাঁপে। বোঝানো এতটাও কঠিন না। আহিয়া যেমন আমার কলিজার টুকরা, তেমনি রুয়ানাও তোমার কলিজা, সেটা আমি জানি। তোমার মমতা ও আমি অনুধাবন করতে পারি। তাছাড়া রুয়ানা আমাকে ভাইয়া ডাকে, আমারও বোনের মতোই। আহিয়াকে যেমন নজরে রাখি সবসময়, তেমনি রুয়ানে রেখেছিলাম পিছনে লোক লাগিয়ে। আর ইউভির সাথে বিয়ে হলে তোমার বোন নালিশ করারও সুযোগ পাবে না। ইয়ানা আহানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এ লোকটা এত কিছু করেছে, আর ও কি না কথা শোনাচ্ছে। হৃদয়হীন মনে সবার জন্য মায়া আছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। ইয়ানা আহানকে স্বেচ্ছায় জড়িয়ে ধরে। এই বুকটা তার কাছে সবচেয়ে শান্তির জায়গা, কিন্তু মাঝে মাঝে এই লোকটাকে বড্ড ভয় লাগে। কিন্তু আহান আব্বু রাজি হবে না। উনি আমাকে অপছন্দ করেন, কিন্তু রায়ান আর ইউভিকে তোমার আব্বু খুব পছন্দ করেন। আর আঙ্কেল খুব সুন্দর অভিনয় করতে পারে। দেখবে তোমার বাবাকে ঠিক মানিয়ে নিবে। ইয়ানা আহানের কথা শুনে আর কিছু বলে না, শুধু ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছেন আসাদ হোসেন। তার সামনে রয়েছে ইয়ানা, হলা পার্টি, রায়ান, ইউভি আর ফায়েজ রহমান। তা বিশিষ্ট ব্যবসায়ী আমার মতো গরিবের বাড়িতে কেন, জানতে পারি? ধনী গরিব বাদ দেন, সবার আগে আমরা মানুষ।
আসলে ভাই একটা খুব দরকারে এসেছিলাম। হ্যাঁ বলুন, আমি সামান্য ব্যবসায়ী কি করতে পারি? না ভাই সাহেব, ব্যবসা নিয়ে না, আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনার ছোট মেয়েকে আমার বাড়ির বউ করে নিতাম আর কি। আসাদ হোসেন অবাক হয়ে সবার দিকে তাকায়। এখানে সবাই উপস্থিত, তার মানে সবগুলো প্ল্যান করে এসেছে, এতটুকু উনি বুঝে গেছেন। মাথা ঠিক আছে আপনার? আমার মেয়ে এখনো বাচ্চা, আর আপনি ওর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? মেয়ে বাচ্চা হোক, হাঁটা তো শিখেছে, তাহলেই হবে। হ্যাঁ। এরপর ফায়েজ রহমান কান্নার অভিনয় করে বলে, কি করবো ভাই সাহেব বলুন, ছেলেটা যখন অনেক ছোট ছিল তখন তার মাকে হারিয়েছে। এরপর থেকে আমি একা হাতেই বড় করেছি, কখনো মুখ ফুটে কিছু চাইনি। এই প্রথমবার চেয়েছে। আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার ছেলেটা হাঁটতে বসতে খেতে গেলে শুধুই বলতে থাকে রুয়ানা আর রুয়ানা। ওকে না পেলে আমার ছেলে আত্মহত্যা করবে। এমন অমর্থ হতে দিন না ভাই সাহেব। আত্মহত্যার কথা শুনে হল্লাপাটি আর রায়ান ইউভির দিকে বড় বড় চোখ করে তাকায়। ইউভি ইনোসেন্ট ফেস নিয়ে ইশারা দিয়ে না করে তেমন কিছুই না। এরপর ফায়েজ রহমানকে ফিসফিস করে বলে, প্রথম থেকে বসে ঠিক ছিল, কিন্তু শেষের দিকে একটু বেশি নাটক করে ফেলেছো না? ফায়েজ রহমান ইউভির কথা শুনে হালকা কাশি দিয়ে বলে, বেশি হয়ে যাচ্ছে। দেখুন, ইউভি বাবাকে আমার খুব পছন্দ, ছেলে হিসেবে ও খুব ভালো, কিন্তু আমার দিকটাও ভাবতে হবে। এত ছোট বয়সে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। ও সংসার বলতে কিছুই বুঝে না। সংসার সম্পর্কে কিছু বুঝতে হবে না, শুধু আমার ছেলের বউ হয়ে গেলেই হবে। হ্যাঁ, আমার ছেলেকে বাঁচান ভাই। আসাদ হোসেন গম্ভীর হয়ে ইউভির দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি খুব বুদ্ধিমান মনে করেছিলাম, তাহলে এমন ছেলে মানুষই কেন করছো? ইউভি মাথা নিচু করে রাখে। ইয়ানা ইউভির দিকে এক পলক তাকিয়ে এরপর আসাদ হোসেনকে বলে, রাজি হয়ে যাও না আব্বু। দেখো, ভাইয়ার সাথে যদি রুয়ের বিয়ে হয় তাহলে ও সব সময় আমার সামনাসামনি থাকতে পারবে। এতে তো রুয়ের জন্য ভালো। সুমুর সাথে রায়ান ভাইয়ার বিয়ে দিয়ে যেমন নিরাশ হওনি, রায়ান ভাইয়া সুমুকে কোনো অভিযোগ করার সুযোগ দেয়নি, ঠিক তেমনই ইউভি ভাইয়া কোনোদিন আমাদের রুইকে অভিযোগ করার সুযোগ দেবে না। হ্যাঁ, হয়তো রুইয়ের বয়স কম, ফলে আমিও এই প্রস্তাব নাকচ করেছি, কিন্তু পরে ভাবলাম রুইয়ের জন্য ইউভি ভাইয়ার মতো এমন ভালো ছেলে আর নেই। আমি তোমাকে আশ্বাস দিয়ে বলছি আব্বু, তুমি কোনোদিন নিরাশ হবে না। আসাদ হোসেন পড়েছেন বিপাকে। এদিকে সেলিনা হোসেনও ও বাড়িতে নেই, গিয়েছে বোনের বাড়িতে। কিন্তু রুই কি রাজি হবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার, কোনো চিন্তা করো না। দেখো রাজি হয় কি না, ওকে কেন্দ্র করেই বিয়ে আগাবো। ইয়ানার ইচ্ছে করছিল আসাদ হোসেনকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস জানাতে, কিন্তু এখানে বড়রা আছে, তাই আপাতত নিজের অদম্য ইচ্ছেকে মাটি চাপা দিল। ইয়ানা রোয়ানার রুমে গিয়ে দেখে মেয়েটা এখনো ঘুমাচ্ছে। নিচে ওর বিয়ের কথা চলছে, আর এই মেয়ে বেঘুরে ঘুমাচ্ছে। কিন্তু এই রুই কি এই বিয়েতে রাজি হবে? ইয়ানা রোয়ানাকে ঘুম থেকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠায়। রোয়ানা ফ্রেশ হয়ে এসে ইয়ানার সামনে দাঁড়িয়ে বলে, কখন এসেছো তুমি? আগে, অনেক আগে এসেছি, কিন্তু তুই ঘুমেছিলি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার সাথে ওই বাড়িতে যাবি। আহান ভাইদের বাড়িতে কেন? ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? না, এমনি যাবি। কোনো অনুষ্ঠান হলে যেতে হবে, আর কোনো মানে আছে? না, তা বলিনি, হঠাৎ করে যেতে বলছো তাই বলছিলাম আর কি। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ইয়ানা শুধু মনে মনে ভাবছে, রোয়ানা যদি রাজি না হয় তাহলে এই বিয়ে নিয়ে কখনো আগাবে না। সে এই বাড়িতে থাকতে পারবে না, এক রাতের জন্য হলো। দেখা গেল আহান রাতে এসেই সবার সামনে দিয়ে তুলে নিয়ে গেল। ইজ্জত বাঁচানোর জন্য এর চেয়ে ভালো রোয়ানাকে আহানদের বাড়িতে নিয়ে রাতে বোঝাবে। ইয়ানা তারা সবার থেকে বিদায় নিয়ে রোয়ানাকে সাথে করে চৌধুরী ভিলায় নিয়ে যায়। রোয়ানা দাদুমণি আর আইয়ার সাথে গল্প করে চুপি চুপি ছাদে চলে যায়। সে এই বাড়ির সব কিছু দেখেছে, কিন্তু কখনো ছাদ দেখেনি। এত রাতে ইয়ানাও আসতে দিবে না, তাই লুকিয়ে চলে এসেছে। ইয়ানা অনেকক্ষণ ধরে আহানের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো আসেনি। তাই কোনো কিছু না ভেবে চলে যায় আহিয়ার রুমে, কারণ আহিয়ার সাথে রোয়ানা শুয়েছে। কিন্তু আহিয়ার রুমে গিয়ে শুধু আহিয়াকে দেখতে পাই, কিন্তু রোয়ানা নেই। আহিয়া, রুয়ানা কোথায়? জানি না বৌমনি, এতক্ষণ তো আমার সাথেই ছিল।
আমি ভাবলাম ও তোমার কাছে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি দেখে আসছি। কিরে, তুই এত রাতে ছাদে কি করছিস? হঠাৎ কারোর গলা শুনে রুয়ানা ভয়ে কেঁপে ওঠে। এরপর সামনে ইয়ানাকে দেখে বুকে থুতু দিয়ে বলে, ওহ আপু তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাদের ছাদ দেখতে ইচ্ছে করছিল তাই এসেছিলাম। আসো চলে যাই। এ বলে রুয়ানা চলে যেতে নিলে ইয়ানার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। দাঁড়া, কথা আছে তোর সাথে। হ্যাঁ কি বলবে বলো। দেখ রুই, আব্বু আমাদের জন্য যা কিছু করবে সব ভালোর জন্য করবে, এটা মানিস তো? হ্যাঁ, এটা না মানার কি আছে। দেখ বোন, তোকে আমি খুব ভালোবাসি, তাই তোর ভালোর জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ কি বলবে বলো না। ইয়ানা নিজের ঠোঁটগুলোকে জিভ দিয়ে হালকা ভিজিয়ে রুয়ানার বাহু ধরে বলে, আসলে তোর বিয়ে ঠিক করা হয়েছে ইউভি ভাইয়ার সাথে। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়ে নিয়ে কথা বলবো। বয়স বিবেচনা করে আব্বু এই বিয়েতে রাজি না, শুধু আমার কারণে হ্যাঁ বলেছে। ইয়ানার কথা শুনে রুয়ানা দুকদম পিছিয়ে যায়। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি আপু? ইউভি ভাইয়ের সাথে বিয়ে কখনো সম্ভব না। উনি আমার থেকে অনেক বড়, তার চেয়ে বড় কথা উনি তো আমাকে ভালোবাসে না। উনি যদি এই কথা শোনে তাহলে খেপে যাবে। কি লজ্জাজনক ব্যাপার আপু। ইউভি ভাইয়া নিজে এই প্রস্তাব নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তুই যখন ঘুমেছিলি তখন। উনি একা আসেনি, ওনার বাবাকে নিয়ে এসেছে। তোকে ইউভি ভাইয়া ভালোবাসে রুই, আর আমি জানি ওনার ভালোবাসা তোকে কোনোদিন হতাশ করবে না। রুয়ানা আশ্চর্য হয়ে বলে, ভালোবাসে মানে? কিসব বলছো আপু? উনি কখনো তো আমাকে বলেনি। যেদিন আমাকে বলতে পারবে ওই দিন ভেবে দেখব। হঠাৎ করে কেউ এসে বলবে আমাকে ভালোবাসে আর আমি তাকে বিয়ে করতে চলে যাব? আপু আব্বুকে বলো না, আমি বিয়ে করতে চাই না। রুইয়ের কান্না মিশ্রিত কথা শুনে ইয়ানা খারাপ লাগছে। তাহলে রুয়ানার মনে ইউভি ভাইয়ের জন্য কিছু নেই, বিয়েটি কি তাহলে হবে না? কিন্তু রুই, ইউভি ভাইয়া বলেছে তোকে খুব ভালোবাসে। বিশ্বাস কর বোন, উনি তোকে সত্যি ভালোবাসে। ওনার ভালোবাসা হঠাৎ করে না, আমার আর আহানের বিয়ের আগে থেকে তোকে উনি ভালোবাসে। রুয়ানা শুধু অবাক হচ্ছে, ইউভি ওকে অনেক আগে থেকে ভালোবাসে। উনি তো কখনো আমাকে বলেনি আপু। যদি আমাকে ভালোবাসতো তাহলে অবশ্যই বলতো, তাই না? ইয়ানা কিছু বলতে যাবে, তার আগেই এক পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। ইয়ানা আর রুয়ানা সেই ব্যক্তির দিকে তাকায়। আরে ইউভি ভাইয়া, আপনি? ইউভি তাদের দিকে এগিয়ে এসে বলে, আমি তোমার বোন এ মনে হয়। আবার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে। রুয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। লোকটা তাকে ভালোবাসে ভাবতেই যেন কেমন অনুভূতি বয়ে যায়। ভাইয়া, আহান নিশ্চয় চলে এসেছে। আপনারা কথা বলুন, আমি আপনার বন্ধুর কাছে যাই। আমার যাওয়া দেরি করলে দেখা যাবে রুমের প্রতিটি জিনিস মরে মাটিতে পড়ে আছে। এরপর আমার গালে কয়েকটা থাপ্পড় আর সাথে ধমক ফ্রি। ইয়ানার কথা শুনে ইউভি হেসে দেয়, সাথে ইয়ানাও হেসে বলে, কথাগুলো এখন মজা করে বললেও এটাই সত্যি ভাইয়া। আমার শাশুড়ি আম্মা ওনাকে মধু খাওয়াতে ভুলে গিয়েছিল। আমি যাই, আপনারা কথা বলুন। এ বলে ইয়ানা ছাদ থেকে আহানের রুমের দিকে অগ্রসর হয়। ইয়ানা চলে যেতেই রুয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইউভি দূরত্ব বজায় রেখে রুয়ানার পাশাপাশি দাঁড়ায়। অনেকক্ষণ দুজনে নীরবতা পালন করে ইউভি বলে ওঠে, জানো, যখন আমি ছোট ছিলাম তখন আমার মাকে হারিয়ে ফেলি। এরপর থেকে মেয়েদের সন্নিহিত কম থাকতাম। তবে মেয়ে ফ্রেন্ড ছিল, কিন্তু কাউকে ভালোবেসে উঠতে পারিনি। দেখতে দেখতে 27 বছর পার করে দিল, কিন্তু ভালোবাসা নামক শব্দটা আমার হৃদয়ের সাথে জড়িত হয়নি। কিন্তু কথায় আছে কিছু ভালো দেরি করে আসে। বিদেশ থেকে দেশে আসলাম, রাস্তায় এক পিসির সাথে ধাক্কা খেয়েছিলাম। আমার প্রশমিলি দেহ ওইদিকে পিসিটা আমাকে অনেক কথা বলেছিল। প্রথমে প্রচুর রাগ হয়েছিল, থাপ্পড় দিতে ইচ্ছে করেছিল, কিন্তু
কোনো কেন জানি দিতে পারিনি। এরপর থেকে আমার প্রত্যেকটা রাজনীতিতে চোখ বন্ধ করলে শুধু পিসিটার চঞ্চল মুখটা ভেসে উঠত। দিন দিন অস্থির হয়ে পড়েছিলাম আমি। লড়তে থাকি এই শুদ্ধ অনুভূতির সাথে। এই পিসিটাকে যখন আমার সামনে আসতো তখন আমার পুরুষনালী দেহটা থরথর করে কেঁপে উঠত। কি হাস্যকর, তাই না? যেখানে শত্রুদের মারতেও শরীর কেঁপে ওঠে না, সেখানে এক পিসির উপস্থিতিতে আমি কেঁপে উঠতাম। অজানা ঘূর্ণিঝড় বয়ে যেত আমার অস্তিত্বে। রাত থেকে দিন থেকে রাত হতে থাকে, পেরে উঠছিলাম না নিজের অনুভূতির সাথে। এক পর্যায়ে বুঝতে পারি আমি ওই পিসিটার ভালোবাসায় ডুব দিয়েছি। সেই ভালোবাসা যাকে না পেলে বিনাশ নিশ্চিত। কিন্তু ভয় ছিল একটাই, আমার আর ওর মধ্যে বয়সের ফারাক। কিন্তু কথায় আছে, ভালোবাসা আর বিশ্বাস দিয়ে মরুভূমিতে ও ফুল ফোটানো সম্ভব। শুধু এই কথাকে কেন্দ্র করে নিজের অনুভূতি নিয়ে অগ্রসর হয়েছি। কিন্তু আমার সেই পিতৃ পাখিটা কি রাজি আমাকে বিয়ে করার জন্য? ইউভি কথা শেষ করে রোহানার দিকে তাকায়। রোহানা অবাক নেত্র মেলে ইউভির দিকে তাকিয়ে আছে। তার চোখের কোণে পানি চিকচিক করছে। ইউভি রোহানার চোখে পানি দেখে অশান্ত গলায় বলল, এই চোখে পানি কেন? সরি, আমি কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিই। রোয়ানা ছোট্ট করে বলে, কষ্ট দেননি, তবে আমার এই ছোট মনকে ভীষণভাবে মুগ্ধ করেছেন। এই বলে রোয়ানা এখান থেকে চলে যায়। ইউভির কাছ থেকে যেন এক প্রকার পালিয়ে গেলে বাঁচে। ইউভি রোয়ানার কথা মনে মনে আওড়াতে থাকে। এরপর আকাশের পানে তাকিয়ে এক তৃপ্তির হাসি দেয়। ইয়ানা রুমে গিয়ে দেখে আহান ভিডিও কনফারেন্স করছে, কিন্তু ভিডিও থেকে মেলি কণ্ঠ ভেসে আসতেই কপাল কুঁচকে নাই। কথাগুলো সব ইটালিয়ান ভাষায় ছিল, তাই ইয়ানা কিছুই বুঝতে পারছে না। সাথে আহানও খুব হেসে সে ইটালিয়ান ভাষায় কথা বলছে। আহান ইটালিয়ান ভাষা থেকে বেশিরভাগ ইংলিশ শব্দ ব্যবহার করছে, তাই ইয়ানা একটু একটু বুঝতে পারছে কাজ নিয়ে কথা বলছে ভালো কথা, কিন্তু এত হেসে কথা বলার কি আছে? কই, আমার সাথে তো এইভাবে কথা বলে না। আমার সাথে কথা বললে 20টা কথার মাঝে 10টা কথা ধমক দিয়ে, এদিক থেকে সেদিক হলে বিখ্যাত ডায়লগ, থাপ্পড় মেরে অজ্ঞান করব বিয়াদ্দম মেয়ে। আর এখন দেখো, যেই সুন্দরী মেয়ে দেখেছে অমনি হেসে হেসে কথা বলছে, আর আমি কারোর সাথে তাকাতেও পারি না। ইয়ানা বিড়বিড় করতে করতে আহানের পাশে গিয়ে কোনো শব্দ ব্যয় না করে শুয়ে পড়ে। আহান ইয়ানার উপস্থিতি টেপে সবার কাছ থেকে বিদায় জানিয়ে ল্যাপটপ অফ করে দেয়। এরপর ইয়ানার দিকে তাকাতে দেখতে পাই ইয়ানা একদম বিছানার সাইড ঘেঁষে শুয়েছে। আহান ছোট ছোট চোখে ইয়ানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এর আবার কি হলো? ওই দিকে শুয়েছ কেন? এত সাইডে শুয়ে পড়ে গিয়ে ব্যথা পাবে তো। কিন্তু ইয়ানার কোনো হেলদোল নেই। আহানের এবার প্রচুর রাগ হচ্ছে। এই মেয়ে এমন তেরামি করছে কেন? আজব, আমি তো কিচ্ছু বলিনি। তাহলে? এরপর আহান হালকা ধমক দিয়ে বলে, ভীমরতি ধরেছে, তেরামি করছো কেন? থাপ্পড় মেরে তেরামি শেষ করবো বিয়াদব। এরপরও ইয়ানার কোনো ভাবান্তর নেই। আহান এবার রেগে হ্যাসকা টান মেনে নিজের কাছে নিয়ে আসে। ইয়ানাও আহানের বুক থেকে সরে আসতে চাইলে আহানের শক্ত হাতের থাপ্পড়ের শিকার হয়। ইয়ানা নিজের গাল ধরে ঠোঁট উল্টিয়ে আহানের দিকে তাকায়। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, এই একদম এইভাবে তাকাবে না, কন্ট্রোল হারিয়ে ফেলি। ইয়ানা আহানের শার্টের বোতামগুলো নিয়ে টানাটানি করছে। আহান ইয়ানার কাণ্ড দেখে কপাল কুঁচকে বলে, আমার শার্ট তোমাকে কি করেছে? এইভাবে টানাটানি করছো কেন? বোতামগুলো ছিঁড়ে যাবে, হাত সরাও। ইয়ানা হাত না সরিয়ে মিনমিন করে বলে, দেখুন, আমি তো একদম সুস্থ হয়ে পড়েছি। আমাকে আবার মা হবার সুযোগ দেবেন আহান? প্রমিস করছি এখন আপনার সব কথা শুনে চলবো। আহান ইয়ানার দিকে ছোট ছোট চোখ করে তাকায়। ইয়ানা আহানের তাকানো দেখে ইনোসেন্ট ফেস নিয়ে বলে, প্লিজ। আহান দাঁতে দাঁত চেপে বলে, এক থাপ্পড় খেয়ে পেট ভরেনি, আরেক থাপ্পড় খেতে ইচ্ছে করছে। ফালতু কথা রেখে চুপচাপ ঘুমাও। ইয়ানার হঠাৎ করে রাগ উঠে যায়। আহানের পক্ষ থেকে মাথা তুলে উঠে বসে। এরপর আহানের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমি এ সার্টিফিকেট প্রাপ্ত অ্যাডাল্ট মেয়ে। আমি 17 বছরের নিব্বা নই। আমার সব কিছু নেওয়ার অধিকার আছে। আপনি সব কিছুতে এইভাবে বাধা দিতে পারেন না। আর আমার মা হওয়ারও যথেষ্ট বয়স হয়েছে।
আচ্ছা, সব কিছুর অধিকার আছে, তাহলে তোমার অধিকারে তো আর হস্তক্ষেপ করছি না। মা হও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এর মধ্যে টানবে না। ইয়ানা আহানের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। ওনাকে টানবো না মানে? বাচ্চা কি আসমান থেকে আসবে? ইয়ানা দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, টানবো না আপনাকে। বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। আজকাল যাদের বাচ্চা হয় না, তখন অনেক দম্পতি প্রযুক্তিগত উপায়ে বাচ্চা নিয়ে থাকে। আমিও টাকা দিয়ে শুক্রাণু কিনে ফেলবো। আমার স্বামীর তো আর টাকার অভাব নেই। আশা করি এর জন্য কিছু টাকা দিলে ওনার ব্যাংক খালি হবে না। ইয়ানা কথাগুলো মজা করে বলল। আহানের দিকে তাকাতেই ভরকে যায়। আহান রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইয়ানার পানে তাকায়। মনে হচ্ছে চোখ দিয়ে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। ইয়ানা ঢোক গিলে মিকি হাসি দিয়ে বলে, আমি তো মজা করে বলেছি, এইভাবে রেগে যাচ্ছেন কেন? ইয়ানার কথা শেষ করার পরপরই আহানের ধমক খেয়ে ইয়ানা থরথর করে কেঁপে ওঠে। চুপ ফাজিল, মনের মধ্যে এইসব চলে? অন্যের শুক্রাণু নিজের গর্ভে ধারণ করার খুব ইচ্ছে, তাই না? মেরে ফেলে দিব ইয়ানা, একদম নিঃশেষ করে দিব। অগ্নি চৌধুরী কি জিনিস সেটা তোমার কল্পনার বাহিরে। আহান বড় বড় শ্বাস টানছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। কি বললো এই মেয়ে এসব? আমি কি মরে গেছি? ইয়ানা আহানের রাগ দেখে ভয়ে ভয়ে বলে, শান্ত হন প্লিজ, আমি তেমন কিছু বলতে চাইনি। কেমন কথা বলতে চেয়েছিলে তুমি? ইয়ানা এবার ভয় না পেয়ে বলে, আরে বাবা, এইভাবে রেগে যাওয়ার কি আছে? আমি তো এমনি। ইয়ানা আর কিছু বলতে পারল না। আহান ইয়ানার ঠোঁট আঁকড়ে ধরল। ইয়ানা প্রথমে অবাক হলেও কিছু বলে না। ইদানিং আহান বেশি রেগে গিয়ে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে ইয়ানার ঠোঁট আঁকড়ে ধরে। ইয়ানাও বাধ্য মেয়ের মতো চুপচাপ থাকে। অনেকক্ষণ পর আহান ইয়ানাকে ছেড়ে দেয়। ইয়ানা ছোট্ট করে বলে, সরি। আহান ইয়ানার দিকে এক পলক তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। ইয়ানাও চুপচাপ শুয়ে পড়ে। কিন্তু রোয়ানার কথা বারবার মনে পড়ছে। কি হচ্ছে ছাদে কে জানে, কিন্তু ইয়ানার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে যা হবে ভালো হবে। প্রত্যেকটা মুহূর্তকে তাল মিলিয়ে চলে গেল একটা মাস। এই এক মাসে বদলেছে অনেক কিছু। ইয়ানা আর আহানের সম্পর্ক আরও মজবুত হয়েছে। ইয়ানার মিসক্যারেজ হয়েছে আজ 3 মাস হতে চলো। সবচেয়ে খুশির খবর হচ্ছে আজ রোয়ানা আর ইউভির বিয়ে। রোয়ানা যেহেতু বয়স কম, তাই বিয়েটা চুপি চুপি হচ্ছে। আসাদ হোসেন আর সেলিনা হোসেন রাজি ছিলেন না। আসাদ হোসেন নিজের মেয়েকে এত অল্প বয়সে বিয়ে দিবেন না। সেলিনা হোসেন এ নিয়ে বেঁকে বসে, কিন্তু সবার জোড়াজড়িতে এক প্রকার রাজি হয়ে যায় কোনো মতে। বিয়ের পর্ব শেষ করে ইউপি রোয়ানাকে নিয়ে নিজের রুমে যায়। রোয়ানা কান্নার ফলে এখনো হেসকে উঠছে। ইউপি জীবনে আজ অন্যতম একটা জিনিস অর্জন করেছে। রোয়ানার কান্না দেখে ইউপি নরম কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ, কখনো তাদের ছাড়া থাকিনি। রোয়ানা ইউভির কপালে চুমু খেতে যাবে, তখন ওই রোয়ানা লাফ মেরে সরে যায়। ইভি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। রোয়ানা নিজের শাড়ি কুচি শক্ত করে ধরে যাতে খুলে না যায়। এরপর ইউভির দিকে তাকিয়ে বলে, কি 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 করছিলেন? ইউভি হতাশ হয়ে বলে, কিছু না, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। হ্যাঁ, ক্ষমা করে দিলাম। উদ্ধার করেছো আমাকে, ক্ষমা করে। এইভাবে শাড়ির কুচি ধরে রেখেছো কেন? খুলে গিয়েছে তাই। ইউভি হালকা কাশি দিয়ে বলে, ঠিক আছে, ফ্রেশ হয়ে তোমার যেটা কমফর্টেবল লাগবে সেটা পরে না। আমার তো টপ বা টি শার্ট পরলে কমফোর্টেবল লাগে, কিন্তু সবাই যে বলে দিয়েছে নতুন বউ শাড়ি পরতে হবে। সবাই বলেছে ওইটা বাদ দাও, আমি কি বলেছি সেটা শোনো। যেহেতু এখন রাত, তাই টি শার্ট পরে দাও। রোয়ানা হুম বলে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। এরপর আবার কোনো কিছু ভেবে ইউভির কাছে এসে দাঁড়ায়। রোয়ানাকে দেখে ইউভি কপাল কুঁচকে বলে, কি হলো, যাও তুমি, বের হলে আমি সাবান নিব। রোয়ানা দাঁত দ্বারা নিজের নখ কামড়ে বলে, আপনাদের এখানে বিড়াল নেই? কেন, বিড়াল দিয়ে তুমি কি করবে? আমাকে এক ভাবি বলেছে বাসরাতে বিড়াল মারতে হয়, কিন্তু আমি রুমে ঢুকেছি পর থেকে বিড়াল খুঁজে যাচ্ছি, একটাও বিড়ালও পাচ্ছি না। আমাকে একটা বিড়াল এনে দিন না। রোয়ানার কথা শুনে ইউভি রীতিমতো কাশি উঠে যায়। ইউভি কাশি দেখে রোয়ানা অশান্ত গলায় বলে, কি হলো, এভাবে কাশি উঠেছে কেন? এই নিন পানিটা খান, কমে যাবে।
ইউভি পানি খেয়ে রোয়ানার দিকে তাকিয়ে বলে, বিড়াল মারার বয়স এখনো তোমার হয়নি। যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। রোয়ানা ভাবুক হয়ে বলে, বিড়াল মারার জন্য আবার বয়সের প্রয়োজন হয় নাকি? আমি তো ছোটকালে একটা বিড়াল মেরেছিলাম। ইউভি অবাক হয়ে বলে, কি? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন এক বিড়াল আমায় খামচে দিয়েছিল, তাই ওর মাথায় আমি ইট দিয়ে ঢিল মারি। তারপর বিড়ালটা মারা যায়। বিড়ালটা মরে যাওয়ায় আমি খুব কান্না করেছিলাম। শুধু শুধু একটা জীবকে মেরেছি। ইউভি রোয়ানার কথা শুনে বলে, ও আচ্ছা, এই বিড়াল মেরেছো, এই তো বুঝতে পেরেছো বিড়াল মারা ঠিক না। শুধু শুধু পরে কান্না করবে, কারণ সারা জীবন জিনিসকে মারার প্রয়োজন আছে বলো? না, কিন্তু ভাবি তারা যে বলল। তারা যা খুশি এই বলুক, আমার কথা শুনবে নাকি ওদের কথা? আপনার তাহলে এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। রোয়ানা চলে যাওয়ার পরে ইউভি একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, এই মেয়ে নাকি বিড়াল মারবে। সামান্য চুমুত খেতে গিয়েছিলাম বলে যেভাবে লাফিয়ে উঠেছে আবার আসছে বিড়াল মারতে। কি করার বাচ্চা বউ, আমাকে তো সামলাতে হবে। তবে আজ ইউভি জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ পেয়েছে। রুয়ানাকে নিজের করে পেয়েছে। আজকের পর থেকে ঘুম কেড়ে নেওয়া সেই পিসিটা তার বউ ভাবতেই এক শীতল হাওয়া প্রবাহিত হয়। বিয়ে নিয়ে সারাদিনের ক্লান্তি থাকায় ইয়ানা ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হওয়ার কারণে এখন একটু হালকা লাগছে, কিন্তু অতিরিক্ত কান্নার ফলে মাথাটা এখনও ধরে আছে। ইয়ানা শাওয়ার শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুল ঝাড়তে থাকে। ইয়ানার বাবা মায়ের সাথে আজকে থাকতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আহানের চোখ দেখে আর বলার সাহস হয়নি। ইয়ানার ভাবনার মাঝেই তখন আহান দরজা ঠেলে রুমে প্রবেশ করে। ইয়ানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পিছন থেকে জড়িয়ে ধরে। ইয়ানা আহানের ছোঁয়া পেয়ে হালকা কেঁপে ওঠে। আহান ইয়ানার ঘাড়ে গাঢ় চুম্বন দিয়ে বলে, রুয়ানার জন্য মন খারাপ? ইয়ানা আহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, মন খারাপের কি আছে? ইউভি রুয়ানাকে খুব ভালোবাসে, কখনো কষ্ট দিবে না। যেদিন আহিয়ার বিয়ে হবে তখন বুঝতে পারবেন আমার অবস্থা। ইয়ানার কথা শুনে আহান চুপ হয়ে যায়। আহিয়ার বিয়ের কথা শুনলে আহানের হৃদয়টা ছ্যাদ করে ওঠে। ইয়ানা আহানের দিকে কিছুক্ষণ তাকিয়ে সাহস সঞ্চয় করে বলে, বিয়ের মধ্যে যে বাবুটা কোলে নিয়েছিলাম দেখেছেন? বাবুটা কত সুন্দর, তাই না? কি আদুরে আদুরে, দেখলেই মায়া হয়। আমাদের যদি এমন একটা বাবু হতো ভালো হবে, তাই না? না। কেন? এতক্ষণ বলতে পেরেছেন, এখন না বললেন কেন? এই রাতে কি শুরু করেছো তুমি? কিছু বলবো না, শুধু একটা বাবু দিয়ে দিন। পারবো না। আপনাকে পারতেই হবে। না পারলে কি করবে? পারবেন কেন? বাচ্চা হয়ে গেল তো। আর অফিসের সুন্দরী মেয়েগুলো তাকিয়ে থাকবে না। বাচ্চা অনেক সময় বাবার কাছে যাবে, তখন সবাই বলবে অগ্নি চৌধুরী পুইরা হয়ে গেছে। সে এখন বাচ্চার বাপ। সব বুঝি আমি। বয়সের তুলনায় বেশি বুঝে ফেলছো না? আউল ফল কথা মাথায় আসে কিভাবে তোমার? আহান এরপর একটা ক্লান্ত শ্বাস ছেড়ে ইয়ানার বাহু ধরে নরম সুরে বলে, দেখো ইয়ানা, আমি হারাতে হারাতে হাঁপিয়ে গেছি, আর হারাতে চাই না। আমার দুনিয়ায় তুমি আছো, আর কিছু চাই না। তোমাকে হারাতে পারবো না আমি। তোমাকে হারালে আমি শেষ হয়ে যাব। কেন মনে হলো আপনি যা চাইবেন তা থাকবে? সব আল্লাহর ইচ্ছে। উনি কখন কোন সময় কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারবে না। সব ওনার ইচ্ছেতে হয়। আপনি হাজার চেষ্টা করলেও কিছু আটকাতে পারবেন না। যা খুশি হোক, প্রয়োজন নেই আমার বাচ্চার। তোমার জীবনে আমি আছি, আর কি লাগে তোমার? যাও চুপচাপ ঘুমিয়ে পড়ো। আহানের কথা শুনে ইয়ানার চোখ দিয়ে পানি চলে আসে। সে শুনেছে স্ত্রী অসুস্থ হলে নাকি স্ত্রীর প্রতি স্বামী সকল ইন্টারেস্ট উঠে যায়। আহানের ক্ষেত্রেও কি তাই হলো? যদি না হয় তাহলে আগের মতো ভালোবাসে না কেন? কেন আগের মতো কাছে টেনে নেয় না? তাহলে কি আমার ভাবনাগুলো সত্যি? আমার স্বামী অন্যতে আসক্ত হয়ে পড়েছে? ইয়ানা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, সব ইন্টারেস্ট উঠে গিয়েছে, তাই না? অসুস্থতার কারণে এখন আর আগের মতো উজ্জ্বল রূপবতী নেই, তাই সব ভালোবাসা শেষ। আমি আগেই জানতাম এমন কিছু হবে। প্রথমে যে ভালোবাসা দেখাই, পরবর্তীতে সব শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আর ভালো লাগে না আমাকে, তাই না? একটু হয়ে গেছি। ইয়ানার কথা শেষ করার সাথে সাথেই ওর গালে এক
থাপ্পড় পড়ে। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই আহান ইয়ানার চিবুক শক্ত করে চেপে ধরে বলে, বলদ দেখেছি, কিন্তু তোর মতো বলদ আমি একটাও দেখিনি। তুই অসুস্থ হয়ে যদি বিছানাও পড়ে থাকিস তাহলেও কোনোদিন ভালোবাসা কমবে না। ডক্টর 3 মাস সময় দিয়েছিল, তুই যতক্ষণ সুস্থ না হবি ততক্ষণ যাতে দেখাশোনা করি। বাচ্চা নেওয়া বিপজ্জনক হবে, কিন্তু না বুঝে মুখে যা আসে তাই বললে হয়ে যায়। ভালোবাসার প্রমাণ চাই, তাই তো? তাহলে চল অগ্নি চৌধুরীর ভালোবাসা উপভোগ কর। এ বলে আহান ইয়ানা ঠোঁট আঁকড়ে ধরে। ইয়ানা আহানের এই রূপ দেখে ভয় পেয়ে যায়। আহানের চোখ অসম্ভব লাল হয়ে আছে। ইয়ানা বুঝতে পারে কথাগুলো বলা ঠিক হয়নি। ইয়ানা তো জানে আহান তাকে কতটা চাই। এ নিয়ে আঙ্গুল তোলা উচিত হয়নি। আহান রাগের বশে ইয়ানার ঠোঁট কামড়ে ধরে। ইয়ানা ব্যথায় ছটফট করতে থাকে। এরপর আহান ইয়ানাকে বিছানায় ছুঁড়ে ফেলে। ইয়ানার গায়ে থাকা ওনাটা টান মেরে নিয়ে ইয়ানা দুহাত বেঁধে দেয় যাতে কোনো ছটফট করতে না পারে। ইয়ানা আহানের এই অবস্থা দেখে কান্না করে দেয়। মাথা দিয়ে ইশারা করে অস্ফুট সুরে বলতে থাকে, না প্লিজ এমন করবেন না, আপনি এখন নিজের মধ্যে নেই, আর কোনোদিন আপনার ভালোবাসার সন্দেহ করব না। কে শুনে কার কথা আহান ঝাঁপিয়ে পড়ে ইয়ানার উপর। ইয়ানার মনে হচ্ছিল প্রাণটা বের হয়ে যাবে। আহানকে এত উন্মাদ হতে ইয়ানা কখনো দেখেনি। সারা রাতে অত্যাচার সহ্য করতে না পেরে ইয়ানা জ্ঞান হারিয়ে আহানের বক্ষে ঢলে পড়ে। ইয়ানার কোনো নড়াচড়া না দেখে আহানের হুঁশ আসে। ইয়ানার উপর থেকে উঠে নিজের চুল খামছে ধরে। ও শিট। এরপর ইয়ানার গালে হালকা থাপ্পড় দিয়ে বলে, ইয়ানা প্লিজ চোখ খুলো, আমার ভুল হয়ে গেছে, সরি সোনা। ইয়ানার শরীরের অবস্থা দেখে আহানের চোখে পানি চলে আসে। আহান ইয়ানাকে পাজা কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। ঠান্ডা পানির স্পর্শ পেয়ে ইয়ানা হালকা কেঁপে ওঠে। আহানের প্রাণটা যেন ফিরে আসে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কিছুক্ষণের জন্য। ইয়ানা পিট পিট করে চোখ খুলে আহানের দিকে তাকায়। আহান কপালে চুমু খেয়ে রুমের ভিতরে নিয়ে আসে। এরপর চুল মুছে টাওয়াল ছেড়ে একটা জামা পরিয়ে দেয়। ইয়ানা আহানের পক্ষে মাথা রেখে ফুপিয়ে ওঠে। আমি সত্যি খুব দুঃখিত, সত্যি বুঝতে পারিনি আপনি এইভাবে রেগে যাবেন, না হলে বলতাম না, বিশ্বাস করুন। আহান ইয়ানাকে শক্ত করে চেপে ধরে মাথার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, রাখো এসব কথা, আগে বলো বেশি কষ্ট পেয়েছো? আমি সত্যি নিজের মধ্যে ছিলাম না, হঠাৎ করে মাথায় রক্ত চেপে বসে। জানি না আমার কি হয়েছিল, কি ভুল করে ফেললাম। বেশি ব্যথা হচ্ছে তাই না? ইয়ানা আহানের অবস্থা দেখে মুচকি হাসি দিয়ে বলে, ব্যথা হচ্ছে না। যেদিন আপনাকে ভালোবেসেছিলাম তার সাথে আপনার সমস্ত চরিত্রকেও নিজের করে নিয়েছিলাম, শুধু আপনাকে না, আপনার প্রতিটি হিংস্রতা আমি মাথা পেতে নিতে পারি, কারণ ভালোবাসি আপনাকে, এতটা ভালোবাসি আপনার হাতে মরতেও রাজি আছি। ইয়ানার কথা শুনে আহান নিজের সাথে আরও মিশিয়ে নেয়। এ মেয়ে ভয়ঙ্কর। এ মেয়ের প্রতিটি অস্তিত্ব স্পর্শ ভয়ঙ্কর। ইয়ানার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। আহান যখন বুঝতে পারে কিসের থেকে জ্বর এসেছে তখন তার এক পরিচিত মেয়ে ফ্রেন্ডকে ফোন দেয়। মেয়েটি আহানের কণ্ঠ পেয়ে প্রথমে চমকে উঠল। আহানের কথা মতো তাদের বাড়িতে আসে। ডক্টর রুমে এসে আহানের সামনাসামনি দাঁড়ায়। এরপর মুচকি হাসি দিয়ে বলে, শুনলাম তুই নাকি অগ্নি চৌধুরীর কয়েক রূপ নিয়ে ঘুরছিস ভাই। কলেজের পর থেকে তো ভুলে গেলি, কিন্তু আজ এত বড় বড় ডাক্তার থাকতে অগ্নি চৌধুরীর মতো একজন মাফিয়া আমার মতো ছোট ডাক্তারকে ডাকার কারণ কি জানতে পারি? আনে মনে হচ্ছে জীবনে প্রথম লজ্জায় পড়েছে। তার পরিচিত ডাক্তার আসলে বুঝে যেত ইয়ানা কেন জ্বর এসেছে। বিষয়টা লজ্জাজনক। তাদের স্বামী স্ত্রী বিষয় অন্য কেউ কেন জানবে? তবে ইয়ানাকে তো সুস্থ হতে হবে। রোগী দেখাতে এনেছি, এত প্রশ্ন করছিস কেন? এই স্বভাব তোর আর কোনো দিন যাবে না। রায়হান আর ইউবি সত্যি বলেছে, বিয়ের পর একটুও বদলাসনি। আহান বিরক্তি নিয়ে বলে, আগে আমার বউকে সুস্থ করে দে, এরপর যা খুশি বল। সামাইরা ইয়ানার পাশে বসে ভালোভাবে পরখ করে। আহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। আহান সামাইরার তাকানো দেখে বলে, কি হয়েছে? তোকে আমার দিকে তাকিয়ে থাকতে বলেছি, আমার বউকে ঠিক কর। সামাইরা বিরক্তি নিয়ে বলে, এক সময়কার ক্রাশ ছিলি তুই, কিন্তু এটা না যে সারা জীবন থাকবি। এখন আমার হাজব্যান্ড আছে,
তোর দিকে তাকানোর সময় নেই। আগে আমাকে এটা বল, কি করেছিস ওর সাথে? কি করেছি? যাই করি এত কিছু না দেখে চিকিৎসা কর। মামা, অনেক কিছু করেছো, এটা বুঝতে পারছি। কি করেছিস মেয়েটাকে? একদম জখম হয়ে গিয়েছে।